নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লেক্স ফ্রিডম্যান পডকাস্টে গিয়েছিলেন। অর্থাৎ লেক্স ফ্রিডম্যান ভারতে এসেছেন এবং তার পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পডকাস্টে একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে নরেন্দ্র মোদীর জীবনে আরএসএস এর ভূমিকা এবং হিন্দুত্বের আধ্যাত্মিকতার দিক থেকে তিনি কতটা প্রভাবিত হয়েছেন, তার কর্মজীবনে এই হিন্দু আধ্যাত্মিকতা কতটা প্রভাব ফেলেছে এবং আরএসএস তার জীবনের যে একটা লক্ষ্যমাত্রা কিভাবে তৈরি করে দিয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক রাজনীতিতে তার বর্তমানে ভূমিকা এবং এছাড়াও যে বর্তমান টেকনোলজি এআই এই সব কিছু নিয়ে কিন্তু তার কথোপকথন এই পডকাস্টে করা হয়েছিল, আলোচনা করা হয়েছিল। প্রায় 3 ঘন্টার একটি বড় পডকাস্ট তিনি সাক্ষাৎকার দিয়েছেন, এই পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন। তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো সমস্ত বিষয় একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, ভিডিওটি বড় হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব যে পিএম মোদী লেক্স ফ্রিডম্যান পডকাস্টে তিনি যে তার জীবনে আরএসএস এর যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু কিছু কথা বলেছেন, যে তার আরএসএস তার জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তার জীবনকে কিভাবে একটা সঠিক পথে নিয়ে গিয়েছেন, সেটাও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। যে তিনি তার সাক্ষাৎকারে কি কি বলেছিলেন এই বিষয় নিয়ে, এবং তিনি তার সাথে কিন্তু স্বামী বিবেকানন্দ যে তার জীবনে একটা ভালো প্রভাব ফেলেছিল সেটাও কিন্তু বলেছেন। তো সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে এখনো যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে কি হয় পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর সাথে অবগত হতে পারে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। ছোট ছোট পদক্ষেপগুলো কিন্তু একদম পুরোপুরি ফ্রি। আর এই ছোট ছোট পদক্ষেপগুলো করলে কি হবে, আমাদের আরো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ যোগাবে এবং ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে এই অ্যালগোরিদম কিন্তু আপনাদের এই ছোট ছোট পদক্ষেপের উপরেই কাজ করবে। ফলে ভিডিও আরো ভালো, বেশি বেশি লোকের কাছে পৌঁছতে সহায়তা করবে আপনাদের এই ছোট ছোট পদক্ষেপ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে। এই যে লেক্স ফ্রিডম্যান আসলে কে, ব্যক্তির ব্যাকগ্রাউন্ড কি? ইনি হচ্ছেন একজন আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট। ঠিক আছে, তিনি হচ্ছেন একাধারে একজন আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট এবং বর্তমানে তিনি কিন্তু তার সাথে সাথে কি করছেন, এই ইউটিউবে পডকাস্ট করছেন। তিনি যে তার একটা ছোট পডকাস্ট চালান তা নয়, তার চ্যানেলে কিন্তু 4.5 মিলিয়নেরও বেশি ফলোয়ার্স রয়েছে। তো তিনি প্রধানমন্ত্রী শুধু যে পডকাস্ট করছেন তা নয়, এর পূর্বে একাধিক ইন্টারন্যাশনাল লিডার যারা রয়েছেন, বড় বড় মাপের লিডার রয়েছেন, বেঞ্জামিন নেতানিয়াহু থেকে শুরু করে আরো অন্যান্য যে বড় বড় মাপের নেতারা রয়েছেন তাদেরও কিন্তু সাক্ষাৎকার তিনি তার পডকাস্টে নিয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে যে পডকাস্টে প্রধানমন্ত্রী এবং লেক্স ফ্রিডম্যানের মধ্যে কি কথোপকথন হয়েছিল এই আরএসএস নিয়ে সেটা আমরা জানি। ঠিক আছে, আমরা সকলেই জানি আরএসএস হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তো বিজেপিতে যে মূল দৃষ্টিভঙ্গি, মূল যে তাদের আইডিওলজি, আরএসএস এর আইডিওলজিতে কিন্তু চলে মূলত, আমরা জানি যেটা। আর বড় বড় মাপের যে টপ লেভেলের যে নেতারা রয়েছেন তারা আরএসএস থেকেই উঠে আসছেন। তো সেখানে আরএসএস এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো সেখানে কিন্তু নরেন্দ্র মোদীরও জীবনে আরএসএস এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো সেখানে এই পডকাস্টে এসে কিন্তু তিনি এই কথাও বলেছেন যে আরএসএস তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে এই যে এমআইটি সায়েন্টিস্ট বা এআই রিসার্চার লেক্স ফ্রিডম্যান তিনি রবিবার দিন এই পডকাস্ট রিলিজ করেছিলেন মোদির সাথে। তো তিনি আমেরিকান কম্পিউটার সায়েন্টিস্ট ছিলেন, এআই সায়েন্টিস্ট ছিলেন, এমআইটির থেকে আসা একজন সায়েন্টিস্ট। তো তার এই সাক্ষাৎকারে তিনি আরএসএস নিয়ে অনেক কথা বলেছেন। তো রবিবার প্রকাশিত এই পডকাস্টে এআই গবেষক লেক্স ফ্রিডম্যানের সাথে পডকাস্টে তিনি কথোপকথনের সময় প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এবং হিন্দু জাতীয়তাবাদের প্রভাব সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিভাবে তিনি যোগ দিয়েছিলেন সেখানে, এই বিষয় নিয়ে জানতে চাইলে মোদী কিন্তু বলেন আমাদের গ্রামে, অর্থাৎ নরেন্দ্র মোদী যে গ্রাম তিনি যখন
ইয়াং এজে ছিলেন, ছোট ছিলেন, তাদের গ্রামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি শাখা ছিল, যেখানে তারা খেলাধুলা করতেন এবং দেশাত্মবোধক গানও গাইতেন। আর সেই গানগুলো কিছু একটা আমাকে বা অর্থাৎ তাকে গভীরভাবে স্পর্শ করেছিল, সেগুলো আমার ভেতরে কিছু একটা নাড়া দিয়েছিল, এবং এভাবে আমি অবশেষে আরএসএস এর অংশ হয়ে গেলাম। নরেন্দ্র মোদী কিন্তু বলেছেন এটা, যে তিনি কিভাবে আরএসএস এর অংশ হয়েছিলেন। যে আরএসএস একটা ছোট একটা সেখানে সংগঠন ছিল, তো সেই সংগঠনে তিনি ইনঅ্যাক্টিভলি প্রথমে সেখানে যুক্ত হতেন, সেখানে গান করতেন, দেশাত্মবোধক গানের সাথে যুক্ত হতেন, তো তার পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু সেখানে যুক্ত হয়ে যান। তো আরএসএস এর প্রভাব সম্পর্কে আরো বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন যে মূল মূল্যবোধগুলির মধ্যে একটি হলো আরএসএস আমাদের মধ্যে যেভাবেই হোক না কেন, যেই মনোভাব নিয়ে করো না কেন, সেখানে কিন্তু একটা উদ্দেশ্য থাকার প্রয়োজন রয়েছে, একটা উদ্দেশ্য নিয়ে করতে হবে। এটা কিন্তু আরএসএস এর থেকে তিনি শিখেছেন। তো তিনি এটাই বলেছেন যে মূল হলো মূল্যবোধগুলির মধ্যে একটি, যা হচ্ছে আরএসএস আমাদের মধ্যে যেভাবে হোক না কেন তুমি করো, যাই করো একটা উদ্দেশ্য নিয়ে করো। মোট কথা তোমার কাজের মধ্যে একটা উদ্দেশ্য থাকতে হবে, উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হতে পারে না। তো এখানে এই যে আইডিওলজিটা তিনি কিন্তু তার আরএসএস এর জীবন, আরএসএস এ থাকাকালীন সময় থেকে কিন্তু শিখেছেন। পড়াশোনা করার সময় জাতির জন্য অবদান রাখার জন্য যথেষ্ট শেখার লক্ষ্য নিয়ে পড়াশোনা করেছেন। এমনকি যখন তুমি ব্যায়াম করো তখনও জাতির সেবা করার জন্যই তোমাকে শরীরকে শক্তিশালী করার লক্ষ্য থাকতে হবে, এটাও তিনি কিন্তু বলেছেন যে আরএসএস এরকমই আইডিওলজি, মানে প্রতিটা কাজ একটা লক্ষ্য নিয়ে করতে হবে। আমাদের এটাই শেখানো হয়েছিল, নরেন্দ্র মোদী কিন্তু এটাই বলেছেন পডকাস্টে। আর আজ আরএসএস একটি বিশাল সংগঠন, নিঃসন্দেহে এটা বলার প্রয়োজন নেই যে আরএসএস কত বড় একটা সংগঠন। এটি একটি এখন তার 100তম বার্ষিকীর কাছাকাছি এত বিশাল স্বেচ্ছাসেবক সংগঠন সম্ভবত বিশ্বের অন্য কোথাও নেই। লক্ষ লক্ষ মানুষ এর সাথে যুক্ত, কিন্তু আরএসএস বোঝা কিন্তু এতটাও ইজি নয়। অর্থাৎ আরএসএস কে যদি আরএসএস সংগঠন যদি থাকতে হয়, কিন্তু কঠোর নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। তো আরএসএস এতটাও ইজি নয়, একে বোঝাটা এতটা সহজ নয়, যে কিনা এর মধ্য দিয়ে গেছে তাকে ছাড়া। তো এখানে ওটাই বলেছে, ওয়ান অফ দি কোর ভ্যালুস দ্যাট ওয়ার instilled in us at RSS was whatever you do it with the purpose, মানে উদ্দেশ্য নিয়ে করতে, এটাই বলেছে ইংরেজিতে, যেটা বললাম বাংলায়। তো সেখানে পড়াশোনা হোক কিংবা কোনো কিছু শেখা, সেখানে কোনো খেলাধুলা, শরীরচর্চা, সবকিছুই কোনো উদ্দেশ্য নিয়েই করতে হবে। তিনি এটাই বলেছেন যে আরএসএস এর মূল লক্ষ্য এটাই। একজনকে অবশ্যই সত্যিকার অর্থে চেষ্টা করতে হবে যে এর কাজের প্রকৃতি উপলব্ধি করে কাজ করা, এবং আরো বেশি যাই হোক না কেন আরএসএস আপনাকে জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে একটি স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করবে। আর দ্বিতীয়ত, জাতি সবকিছু এবং জাতির সেবা করা মানুষের ঈশ্বরের সেবা করার অনুরূপ। অর্থাৎ জীব সেবাই শিব সেবা, কোথাও একটা এখানে সেটাই বলেছেন যে স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন, জীব সেবাই শিব সেবা, এবং ওই আইডিওলজিটাই কিন্তু আরএসএস এও রয়েছে, যে জাতির সেবা করাই মানুষ ঈশ্বরের সেবা করার অনুরূপ। প্রধানমন্ত্রী মোদী আরো বলেন যে শিক্ষার পাশাপাশি মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া হয় এখানে, এবং শিক্ষার্থীরা স্থায়ীভাবে কাজ করে, দক্ষতা অর্জন করে, যাতে তারা সমাজের উপর বোঝা না হয়ে যায়। মানে এতটাই স্কিল্ড তৈরি করা হয় তাদেরকে, যাতে তারা সমাজে কিছু করে যেতে পারে, যে সমাজের বোঝা যেন না হয়, পরবর্তী সময় যেন মানুষ না বলতে পারে, এমনটা তাদেরকে তৈরি করে দেওয়া হয় সেই আরএসএস এর মাধ্যমে। আরএসএস এ থাকাকালীন সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি প্রযোজ্য, তা সে নারী হোক, যুব সমাজ হোক, এবং কি শ্রমিক হোক, আরএসএস এর ভূমিকা তারা সকলেই পালন করছে। সংঘ সম্পর্কে আরো বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি নিজেকে ধন্য মনে করেন যে এই পবিত্র থেকে জীবনের উদ্দেশ্য অর্জন করতে তিনি পেরেছেন। অর্থাৎ এই যে সংগঠনে তিনি থেকেছেন, এর মধ্যে পবিত্রতা অর্জন করেছেন কাজের মাধ্যমে, তো তিনি সংগঠনের কাছে দায়বদ্ধ। যে স্বেচ্ছাসেবকরা এখান থেকে আসেন, আরএসএস তাদের নিজস্ব স্বার্থ, প্রকৃতি এবং প্রবণতা অনুসরণ করে, এবং এটি করার মাধ্যমে তারা এই ধরনের কার্যকলাপকে শক্তিশালী এবং প্রচার করে। আপনি যখন এই উদ্যোগগুলি পর্যবেক্ষণ করেন, তখন আপনি দেখতে পাবেন যে গত 100 বছরে আরএসএস কিভাবে মূলধারার মনোযোগের ঝলক থেকে দূরে থেকে একজন সাধকের মতন শৃঙ্খলা এবং নিষ্ঠার সাথে নিজেকে উৎসর্গ করেছে। এমন একটি পবিত্র সংগঠন থেকে জীবনের মূল্যবোধ অর্জন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এটা নরেন্দ্র মোদী কিন্তু বলছেন। আরএসএস এর মাধ্যমে আমি একটি উদ্দেশ্যপূর্ণ জীবন খুঁজে পেয়েছি। অর্থাৎ
আরএসএস এ কোনো মানে নিজেকে নিয়ে কোনো ভাবা না, দেশের জন্য জাতির জন্য নিজেকে উৎসর্গ করে দাও। এবং আরএসএস দীর্ঘ সময় ধরে মূল ধারায় না থেকে, মূল ধারার মধ্যে না এসে কিন্তু তাও মানুষের মধ্যে প্রভাব ফেলেছে। আর এই সংগঠনের সদস্য হয়ে তিনি কিন্তু নিজেকে অনেকটাই পবিত্র মনে করছেন এবং ধন্য মনে করছেন, এটা কিন্তু বলেছেন। এই যে শৃঙ্খলা নিষ্ঠা, তিনি এখান থেকেই কিন্তু শিখেছেন এতটা শৃঙ্খলা নিষ্ঠা। এরপরে তিনি আরো বলেন যে যখন তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন যখন তিনি সন্তদের মাঝখানে সময় কাটিয়েছেন, হুইচ গেভ মি এ স্ট্রং স্পিরিচুয়াল ফাউন্ডেশন। আর এই সন্তদের মধ্যে সময় কাটানোর সময়টা তার মধ্যে একটা আধ্যাত্মিক ভিত তৈরি করেছিল, শক্তিশালী আধ্যাত্মিক ভিত তৈরি করেছিল। আই ফাউন্ড ডিসিপ্লিনড অ্যান্ড লাইফ অফ পারপাস। আমি আমার জীবনে একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছিলাম নিয়ম শৃঙ্খলার মাধ্যমে, এবং থ্রু দি গাইডেন্স অফ সেন্ট, এই সন্তদের গাইডেন্সে আমি স্পিরিচুয়াল আধ্যাত্মিক যে ক্ষেত্র সেখানেও কিন্তু অনেকটাই উন্নতি লাভ করতে পেরেছিলাম, নরেন্দ্র মোদী বলেছেন। এছাড়াও তিনি তার স্বামী বিবেকানন্দ সম্পর্কে তিনি তার আইডিওলজিতে স্বামী বিবেকানন্দকে বসিয়েছেন। তিনি তার স্বামী বিবেকানন্দের আইডিওলজিতেই তার কিন্তু পরবর্তী জীবনকে সাজিয়েছেন। তো সেখানে তিনি বলছেন যে পিএম মোদী অলসো স্পিক অ্যাবাউট স্বামী বিবেকানন্দ, এবং তিনি স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলেছেন, তার টিচিং সম্বন্ধে বলেছেন। যেখানেই যাই না কেন আমি আমার সাথে উইথ মি দি এসেন্স অফ থাউজেন্ডস অফ ইয়ার্স অফ বেদিক ট্র্যাডিশন, আমি আমার সাথে হাজার হাজার বছরের যে বেদিক ট্র্যাডিশন সেটাকে বহন করে নিয়ে যাই। দি টাইমলেস টেকনিক্স অ্যান্ড স্বামী বিবেকানন্দ অ্যান্ড দি ব্লেসিংস ড্রিমস অ্যান্ড অ্যাসপিরেশন অফ 1.4 বিলিয়ন ইন্ডিয়ান। এবং আমি এই যে 140 কোটি লোকের মানুষের ভারতীয়র অ্যাসপিরেশন, উৎসাহ এবং এদের আশীর্বাদ, স্বপ্ন, স্বামী বিবেকানন্দের শিক্ষার মাধ্যমে এই সময়হীন শিক্ষা, এটা নিয়েই কিন্তু চলতে সমস্ত হচ্ছি এবং 140 কোটি মানুষের মাঝে কাজ করার একটা উৎসাহ পাচ্ছি। তো একটা বিশাল বড় কিন্তু কথা এটা। তিনি আরো বলেছেন স্বামী বিবেকানন্দ তাকে ইন্সপায়ার করেছেন তার রিফ্লেকশনের মাধ্যমে। হোয়েন আই ইউজড টু রিড অ্যাবাউট স্বামী বিবেকানন্দ, আমি যখন স্বামী বিবেকানন্দকে পড়েছি অথবা ছত্রপতি শিবাজী মহারাজকে পড়েছি, আমি সবসময় অবাক হয়েছি কিভাবে তারা তাদের জীবনকে অতিবাহিত করেছেন, তারা কিভাবে তাদের জীবনকে তৈরি করেছেন। হাউ দে বিল্ড সাচ রিমার্কেবল লাইফস, অ্যান্ড ফর দ্যাট আই কনস্ট্যান্টলি এক্সপেরিমেন্টেড অন মাইসেলফ। আর আমি অনবরত তাদের এই যে জীবনের সংগ্রাম, সেই জিনিসগুলোকে আমার মধ্যেও অনেক সময় প্র্যাকটিস করার চেষ্টা করি, এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। মোস্ট অফ মাই এক্সপেরিমেন্ট, বেশিরভাগই আমার এক্সপেরিমেন্ট হয় শারীরিক এবং প্রাকৃতিক, নেচার ভিত্তিক। টেস্টিং মাই বডিজ লিমিট, যা আমার বডির লিমিটকে টেস্ট করতে সহায়তা করে। হি অ্যাডেড দ্যাট হিজ ইন্টারেস্ট ইন বিবেকানন্দ ডিপেন্ডস অ্যাজ হি রিড। তো বিবেকানন্দ তার জীবনে কতটা প্রভাব ফেলেছিল তার সেটা পড়ার মাধ্যমে বলেছেন। এবং ওয়ান টাইম আই রিড অ্যাবাউট স্বামী বিবেকানন্দ হিজ মাদার ওয়াজ ইল, বলেছেন যে এক সময় দেখেছি যে স্বামী বিবেকানন্দ বই পড়তে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছেন কি যে তার মা অসুস্থ ছিলেন, এবং সেই সময় একটা বই পড়ে তিনি জানতে পেরেছেন যে এক সময় তার মা অসুস্থ ছিলেন, এবং সেই সময় কিন্তু স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন। সো হি ওয়েন্ট টু রামকৃষ্ণ পরমহংস ফর গাইডেন্সের জন্য। তো একটা সময় পর্যন্ত কিন্তু গাইডেন্সের প্রয়োজন রয়েছে, সঠিক পথে সঠিক লক্ষ্যে যাওয়ার জন্য স্বামী বিবেকানন্দেরও সেই সময় প্রয়োজন হয়েছিল। তার জন্য কিন্তু তিনি তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গিয়েছিলেন যখন তার মা অসুস্থ হয়ে পড়েছিলেন, তার কি পরবর্তী পদক্ষেপ হবে সেই সুরাহা নেওয়ার জন্য। তো এই জিনিসটাও কিন্তু নরেন্দ্র মোদী সেখান থেকে শিখেছেন। হি উড আর্গু উইথ হিম, সে সবসময় এই রামকৃষ্ণের সাথে আর্গু করতো স্বামী বিবেকানন্দ, এবং যুক্তির সাথে কথা বলতো, ডিবেট করতো সবসময়। ইন হিজ আর্লি ডেজ, তার শুরুর দিনগুলিতে, হি উড অফেন আর্গু উইথ হিম কোশ্চেনিং এভরি ইন্টেলেকচুয়ালিটি। তো ইন্টেলেকচুয়ালের সাথেই আর্গু করতো, লজিকের সাথে আর্গু করতো। প্রথম জীবনে কিন্তু স্বামী বিবেকানন্দ মূর্তি পুজোকে বিশ্বাস করতো না, দেবতাকে বিশ্বাস করতো না প্রথমের দিকে,
কিন্তু পরবর্তী যখন রামকৃষ্ণ পরমহংস দেবের সংস্পর্শে আসে, ধীরে ধীরে কিন্তু তার ভেতরেও একটা অনুভূতি আসে যে হ্যাঁ সত্যি ঈশ্বর বলতে কিছু আছে, এবং ঈশ্বরের অনুভূতি কিন্তু তার ভেতরে আসে। এবং তারপরে সেইখান থেকে কিন্তু মেডিটেশন, ধ্যান চর্চা শুরু হয়। এবং নরেন্দ্র মোদীকেও দেখা গেছে যে এই পডকাস্টে তিনিও কিন্তু এই মেডিটেশন এবং ধ্যানের সম্বন্ধে বলেছে, এবং সেটা কি পদ্ধতিতে তাকে সেখানকার এক সন্ত শিখিয়েছিলেন সেটা কিন্তু তিনি বলেছেন, যে একটি ঝর্ণার পাশে বসিয়ে পাতা লাগিয়ে সেখানে সে পাতার জল, যে জলের যে আওয়াজ সেটার দিকে দৃষ্টি নিক্ষেপ, সেটার দিকে মনোযোগ দেওয়ার কথা বলে তাকে ধ্যান করানোর কথা, ধ্যানের কথা কিন্তু বলেছিল সেই মহাপুরুষ, যে কিনা নরেন্দ্র মোদীকে ধ্যান শিখিয়েছিল। তো ধ্যান সম্বন্ধে এটাই বলেছে যে মেডিটেশন শুধু যে একভাবেই হবে এমনটা নয়, মেডিটেশনের বিভিন্ন প্রসেস রয়েছে। তো সেটা যে কোনোভাবে হতে পারে, সেটা দৃষ্টি এক জায়গায় আকর্ষিত করার একটা প্রসেস, এবং সেটা তাকে তার যে তিনি যে মহাপুরুষের সংস্পর্শে এসেছিলেন, তিনি যেভাবে বলেছিলেন তিনি কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সেভাবেই করেছিলেন। পিএম মোদী আরো বলেছেন যে টেকনিক্স অফ রামকৃষ্ণ মিশন, স্বামী বিবেকানন্দ অ্যান্ড দি সার্ভিস ড্রিভেন ফিলোসফি অফ দ্য আরএসএস হ্যাভ প্লেড এ ক্রুশিয়াল রোল ইন শেপিং মি। তো আমার জীবনকে শেপ করতে, একটা ভালো আকার দিতে আরএসএস এবং বিবেকানন্দ এদের যে ফিলোসফি, আরএসএস এর ফিলোসফি, স্বামী বিবেকানন্দের ফিলোসফি, রামকৃষ্ণ মিশনের থিঙ্কিং, টিচিং এর পদ্ধতি ভীষণভাবে প্রভাবিত করেছিল। আর লেক্স ফ্রিডম্যান ইজ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যান্ড হোস্ট। আর এই যে লেক্স ফ্রিডম্যান যিনি এই হোস্ট করছিলেন, তিনি কিন্তু একজন সায়েন্টিস্ট ছিলেন। লেক্স ফ্রিডম্যান পডকাস্টে এই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল, বিভিন্ন কঠিন কঠিন বিষয় নিয়ে, কমপ্লেক্স সাবজেক্ট নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে এই ফ্রিডম্যানও কিন্তু বলেছেন যে তার জীবনে মোস্ট ভ্যালুয়েবল পডকাস্টের মধ্যে এটি একটি পডকাস্ট নিঃসন্দেহে। তার পডকাস্টে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে কে কে ছিলেন, যেটা প্রথমে বললাম যে তিনি যে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পডকাস্ট নিচ্ছেন তা নয়, এর পূর্বে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী, রাজনৈতিক নেতারা, মন্ত্রী যেমন বেঞ্জামিন নেতানিয়াহু এবং আর্জেন্টিনার প্রধানমন্ত্রী জাভিয়ের মাইলি, পাশাপাশি এলন মার্ক জুকারবার্গ, জেফ বেজোস, স্যাম অল্টম্যান, ম্যাগনাস কার্লসেন এবং ইউভাল নোয়া হারারির মতন ব্যবসায়িক এবং শিক্ষাবিদ ব্যক্তিত্বরাও তার পডকাস্টে কিন্তু এসেছিলেন। ফ্রিডম্যান এক্সে পোস্ট করেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমার 3 ঘন্টার একটি মহাকাব্যিক পডকাস্ট কথোপকথন হয়েছে, এবং এটি ছিল আমার জীবনের সবচেয়ে শক্তিশালী কথোপকথনগুলির মধ্যে একটি। তো নিঃসন্দেহে ভারতের প্রধানমন্ত্রীর সাথে এই যে পডকাস্ট, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় মাপের একটা পডকাস্ট হয়েছিল, এবং সেখানে বিভিন্ন গভীর গভীর বিষয় নিয়ে, জটিল জটিল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। এবং সেখানে আমি কিছুটা দেখেছি যে প্রধানমন্ত্রীর যে পরীক্ষা পে চর্চা এরকম একটা প্রোগ্রাম হয়, তো সেটা নিয়েও আলোচনা করা হয়েছিল, কিভাবে ছাত্রদের মধ্যে এই শিক্ষা নিয়ে অ্যাওয়ারনেস এবং মার্কস কতটা গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে যে শুধু তারা প্রধানমন্ত্রী তাদেরকে দিচ্ছে সে তা নয়, ছাত্রদের কি নিড রয়েছে সেই জিনিসগুলো কিন্তু তিনি রপ্ত করছেন, যে বর্তমান সময়ে ছাত্রদের কি প্রয়োজন। তো শুধু যে এই যে প্রোগ্রামগুলো করা, শুধু যে প্রোগ্রামের জন্য প্রোগ্রাম করা তা নয়, সেখান থেকে তাদেরকে কিছু দেওয়া, এবং তিনি কিন্তু নিজেও কিছু নিচ্ছেন। এবং তিনি বলেছেন যে আমি যে 100% পারফেক্ট তাই নয়, আমি আমার প্রতিটা পদক্ষেপ নিচ্ছি জাতির উদ্দেশ্যে নেই, ছোট ছোট পদক্ষেপগুলো। সেখানে তিনি বলেছেন যে তার যে গুরু ছিলেন এবং বলেছেন যে তুমি তখনই ভাববে যে তোমার কাজ কতটা ভালো হচ্ছে যখন দেখবে যে তোমার কাজটি ছোট থেকে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লোকের কাছেও পৌঁছচ্ছে, যার ভালো হচ্ছে, তখনই ভাবে যে তোমার কাজ সঠিক পথে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভীষণ কথা হচ্ছে। এআই নিয়ে কথা বলতে গেলে তখনও প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছে যে ভারত ছাড়া এআই কিন্তু অসম্পূর্ণ। তো ভারতকে ছাড়া যদি কেউ এআই কে ভাবে, তাহলে কিন্তু সেটা অসম্পূর্ণই থেকে যাবে। এবং এআই কতটা মানুষের কাজকে, মানুষের অ্যাক্টিভিটিকে রিপ্লেস করবে, সে বিষয়েও তখন নরেন্দ্র মোদী বলেন যে রিপ্লেস হয়তো অনেক কিছুকে করবে, কিন্তু মানুষের ক্রিয়েটিভিটিকে কিন্তু রিপ্লেস করতে পারবে না এআই। তো মানুষের যে ক্রিয়েটিভিটি লেভেল, সেটাকেও কিন্তু আমাদের, এক কথায় তিনি বলতে চাইছেন যে আপনারা সাধারণ মানুষদের সব সময় প্রয়োজন ক্রিয়েটিভিটিকে উপরে কাজ করা, অর্থাৎ ক্রিয়েটিভিটিকে নিয়ে কাজ করা। ক্রিয়েটিভিটি যদি থাকে তাহলে সেটা কখনোই রিপ্লেস করতে পারবে না এআই। এআই অবশ্যই খুব দ্রুত গতিতে উন্নতি করছে, অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে, কিন্তু মানুষের ক্রিয়েটিভিটিকে কখনোই রিপ্লেস করতে পারবে না। প্রধানমন্ত্রী কিন্তু তার এই যে
পডকাস্ট 3 ঘন্টার পডকাস্টে এটাও কিন্তু বলেছেন। তো এছাড়াও একাধিক বিষয় নিয়ে বলেছেন যে তোমরা যদি বা আপনারা যদি সেটা দেখতে চান অবশ্যই পডকাস্ট বা নরেন্দ্র মোদীর যে চ্যানেল আছে সেখানে গিয়েও দেখতে পারেন। সেখানে হিন্দিতে ডাব করা রয়েছে এবং এই ফ্রিডম্যান যে পডকাস্টার রয়েছেন তিনি তার চ্যানেলে সেটা পুরোপুরি ইংলিশে রয়েছে। তো যেটা মনে হবে দেখার প্রয়োজন, যে ভাষায় দেখার প্রয়োজন, হিন্দিতে দেখলে আপনারা হয়তো ভালো বুঝবেন, তো সেটা গিয়ে দেখতে পারেন। খুবই গভীর গভীর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, অবশ্যই কতটা কি কাজ হবে, পরবর্তীতে আরো কতটা ভালো কাজ হবে সেটা তো দেখার বিষয় রয়েছে। ঠিক আছে, ইন্ডিয়াকে নিয়ে এআই ভাবা যাবে না, কিন্তু ভারতে এআই এর সেপারেট কিছু তৈরি করা সেটাও কিন্তু প্রয়োজন রয়েছে। ভারতের বিজ্ঞানকে ভারতের সায়েন্টিস্টকে ভারতে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া, এবং যাতে তারা আমাদের ভারত ছেড়ে বাইরে গিয়ে তাদের ব্রেন ড্রেন না হয়ে যায় এবং ভারতে তাদের কাজ হয় এবং ভারতও তার সাথে উন্নতি সাধন করে, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। তো আজকের ভিডিওতে মূলত তিনি তার জীবনে যে আরএসএস এর ভূমিকা সেটা কিন্তু বলেছেন, কিভাবে আধ্যাত্মিকতার মাধ্যমে তিনি গেইন করেছেন। ফ্রিডম্যান সেখানে গায়ত্রী মন্ত্র পাঠ করে শুনিয়েছেন। এছাড়াও নরেন্দ্র মোদী সহ অনেক মন্ত্রগুলো বলেছেন যে কার কি গুরুত্ব রয়েছে, কতটা মন্ত্রের কি হিন্দু শাস্ত্রে মন্ত্রের গুরুত্ব রয়েছে, সবকিছু নিয়ে আলোচনা হয়েছিল। তো এই ছিল বিষয়। ঠিক আছে, তো আশা করছি যে কিছুটা ইনফরমেশন দিতে পারলাম, আর আরএসএস এর ভূমিকা তার জীবনে কি ছিল সেটা সমস্ত ভিডিওতে আমি বলেছি, যেটা নিয়ে তার সেই পডকাস্টে আলোচনা হয়েছে। তো ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট সেকশনে দিয়ে যান, যাতে করে আপনাদের মতামত আমি জানতে পারি এবং সেখানে আমি ফিডব্যাকও আবার রিপ্লাইও দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।